ওকে, সো মেইনলি আজকে আমরা যেটা স্টার্ট করবো দ্যাট ইজ বাইভেরিয়েট অ্যানালাইসিস। অ্যান্ড আগে আমরা যা কিছু পড়েছি সেগুলো সবই ইউনিভারিয়েট অ্যানালাইসিস। তো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়, সো একটা এক্সাম্পল দিয়ে আসা যাক ডিফারেন্সে। ফার্স্ট অফ অল, ইউনিভারিয়েটে যখন আমরা ইউনিভারিয়েট পড়েছিলাম, লেটস সে যখন একটাই ভ্যারিয়েবল থাকতো, ইউনিভারিয়েট বলতে জাস্ট একটাই ভ্যারিয়েবল থাকবে, লেটস সে স্মল এক্স বলা যাক। তো সেটাকে আমরা অ্যাজ এ হাইট, ওয়েট, সো এগুলো দিয়ে ডিনোট করতাম। ফার্স্ট অফ অল, ইউনিভারিয়েটে আমরা এক্স একটা ভ্যারিয়েবল নিতাম, যেটাকে আমরা হাইট, ওয়েট অর লেটস সে এজ, তো ডিফারেন্ট জিনিস দিয়ে ডিনোট করতে পারতাম। অ্যান্ড তার উপর বেস করে, বা লেটস সে হাইট যদি আমরা চুজ করি, সাপোজ আমার কাছে এন ইন্ডিভিজুয়ালস আছে যাদের হাইটগুলো লেটস সে x1, x2, xn, তাহলে ইউনিভারিয়েটে একটাই ভ্যারিয়েবল থাকতো অ্যান্ড তার উপর বেস করে আমরা টোটাল এনখানা অবজারভেশনকে কালেক্ট করতাম। সো ভ্যারিয়েবল যেটা সেটা হাইট হতে পারে, ওয়েট হতে পারে, আর এজ হতে পারে, বা যে কোনো রকমের ভ্যারিয়েবল হতে পারে। ওকে, বাট অবভিয়াসলি একটাই ভ্যারিয়েবল থাকবে, দুটো ভ্যারিয়েবল একসাথে নয়। নাও এদের উপর বেস করে আমরা যে মেজারগুলো পেয়েছিলাম, সো ইউনিভারিয়েটে যে মেজারগুলো আমরা মেইনলি পেয়েছিলাম, যে সেন্ট্রাল টেন্ডেন্সি, so central tendency, then dispersion or measures of dispersion, and then skewness and everything, এরকম কিছু মেজার ছিল যেটা আমরা আগে পড়েছি। তো সেই সমস্ত মেজারগুলো ইউনিভারিয়েটের উপর ডিফাইন্ড, তার মানে এক্স একটা ভ্যারিয়েবল তার উপর ডিফাইন্ড আছে। ওকে, সিমিলারলি যদি আমরা আর একটা ভ্যারিয়েবল নেই, লেটস সে হাইট, which is let's say y, ওকে, and তার উপর আমরা আবার n অবজারভেশন কালেক্ট করলাম। ওকে, তাহলে x একটা ইউনিভারিয়েট কোয়ান্টিটি, y ইন্ডিভিজুয়ালি একটা ইউনিভারিয়েট কোয়ান্টিটি। তাহলে এই দুটোর ওপরে আলাদা করে আমরা এই সমস্ত মেজারগুলোকে অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমরা ইউনিভারিয়েটে শিখেছি। এবার নেক্সট আসছি আমরা বাইভেরিয়েটের কনসেপ্টে। দেন এক্স কমা ওয়াই পেয়ারটা সেটা একটা বাইভেরিয়েট ডেটাকে কনস্টিটিউট করবে। ওকে, তো এটা হচ্ছে মেন আইডিয়া উপরে। তার মানে এই যে এনখানা পার্সনের হাইট অ্যান্ড ওয়েট আমরা এখানে ক্যালকুলেট করেছি, তারা বেসিক্যালি সেম ইন্ডিভিজুয়াল যাদের হাইট ক্যালকুলেট করা হয়েছে অ্যান্ড তাদেরই আবার আমি ওয়েট ক্যালকুলেট করেছি। অ্যান্ড দেন হাইট অ্যান্ড ওয়েটকে যদি আমরা একসাথে একটা পেয়ার হিসেবে নেই, লেটস সে কারো হাইট হতে পারে এরকম 5 feet 5 inch অ্যান্ড তার করেসপন্ডিং ওয়েট লেটস সে 75 in kg অর সামথিং। ওকে, তাহলে এই যে পেয়ারটাকে পেলাম এটাকে আমরা বলবো বাইভেরিয়েট ডেটা। ওকে, তো এরকম আমরা এনখানা ইন্ডিভিজুয়ালের উপর পেতে পারি। নেক্সট হচ্ছে ইউনিভারিয়েটের ক্ষেত্রে যখন আমরা দেখতাম যে হাইটগুলো তারা সেম ইউনিটের হবে অ্যান্ড ওয়েটগুলো অবভিয়াসলি তারা সেম ইউনিটের হবে, তবেই আমরা ক্যালকুলেশন করতে পারবো। নাও এখানে বেসিক্যালি কি হচ্ছে, এক্স যেটা লেটস সে এটাকে যদি আমরা এক্স বলি অ্যান্ড এটাকে যদি আমরা ওয়াই বলি, তাহলে এক্স গুলো ডিফারেন্ট ইউনিট হতে পারে অ্যান্ড ওয়াই গুলো ডিফারেন্ট ইউনিট হতে পারে, তাও আমরা তাদের দুজনকে একসাথে নিয়ে কাজ করতে পারবো। ওকে, তার মানে আমাকে তাদের থেকে এমন একটা মেজারে যেতে হবে দ্যাট মেজার মাস্ট বি ইউনিটলেস। তাহলে এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে ভ্যারিয়েবল গুলো তাদের ইউনিট গুলো সেম থাকবে। ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল বলতে এক্স এর মধ্যে যারা আছে প্রত্যেকের ইউনিট সেম হবে, ওয়াই এর মধ্যে যারা আছে তাদের প্রত্যেকের ইউনিট সেম হবে। ওকে, কিন্তু এক্স আর ওয়াই তাদের ইউনিট কিন্তু ডিফার করতে পারে। যেমন হাইটের ইউনিট অবভিয়াসলি আমরা ফিট বা সেন্টিমিটার কোনো একটা কিছুতে মাপি, আর ওয়েট যেটা সেটা কেজি বা পাউন্ড যে কোনো কিছুতে মাপা হতে পারে। ওকে, তার মানে এটা অ্যান্ড এটা এদের ইউনিট যেটা সেটা ডিফার করতে পারে, বাট সিঙ্গেল এক্স এর ইউনিট অ্যান্ড ওয়াই এর ইউনিট নিজেদের মধ্যে কখনোই ডিফার করবে না। এরা বাইভেরিয়েট ডেটা হলেও ইন্ডিভিজুয়ালি এরা একটা ইউনিভারিয়েট ডেটা হিসেবে কাজ করতে পারে। যেমন এই যে পেয়ারটা লেটস সে এনখানা ভ্যালুজ এন্ড এখানে এনখানা ভ্যালুজ, তাদেরকে আমরা ইন শর্ট লিখতে পারি xi, yi, where I can take the values from 1 to n. সো এখানে যেটা আমরা পাচ্ছি xi গুলো সেটা একটা ইউনিভারিয়েট কোয়ান্টিটি, যেটা x1 x2 xn, অ্যান্ড yi যেটা y1 y2 yn, এটা সিঙ্গেল আর একটা ইউনিভারিয়েট কোয়ান্টিটি। তাহলে ইউনিভারিয়েট যা যা মেজার আমরা শিখেছিলাম সেগুলো সবকটাই কিন্তু xi এর উপর অ্যাপ্লাই করা যাবে, অ্যান্ড সেগুলো সবকটাই yi এর উপর আলাদা করে অ্যাপ্লাই করা যাবে। বাট xi yi এই দুটোকে একসাথে করে অ্যাপ্লাই করা যাবে না। ওকে, তো যখনই আমরা xi yi কে অ্যাজ এ পেয়ার হিসাবে চুজ করব, তার জন্য আমার ডিফারেন্ট মেজার আসবে, অ্যান্ড সেই মেজারগুলোই মেনলি আমরা এখানে ডিসকাস করব।
Now, bivariate analysis can be divided mainly into two sections. Okay, so first one is correlation analysis, and the second one regression analysis. Okay, so bivariate analysis এর মেইনলি দুটো পার্ট, একটা কোরিলেশন অ্যানালাইসিস আর একটা রিগ্রেশন অ্যানালাইসিস। ফার্স্ট অফ অল আসছি কোরিলেশন অ্যানালাইসিসে। নাও এবার কোরিলেশন বলতে কি বোঝায়, যে যখন দুটো ভ্যারিয়েবল লেটস সে এক্স এন্ড ওয়াই, যেরকম আমরা দেখলাম হাইট এন্ড ওয়েট, দুটো ভ্যারিয়েবলকে আমরা অ্যাজ এ পেয়ার হিসেবে চুজ করছি, তখন এক্স আর ওয়াই এর মধ্যে কোনো রিলেশন আছে কিনা সেটা চেক করার জন্য আমরা কোরিলেশন মেজারটাকে নিয়ে আসি। অ্যান্ড তার উপর বেস করে যা যা এক্সপেরিমেন্ট বা যা যা অ্যানালাইসিস করা হয় সেগুলোকে আমরা অ্যাজ এ কোরিলেশন অ্যানালাইসিস হিসেবে বলছি। ওকে, সো in this context, basically in correlation analysis context, we check whether x and y have any, যেমন আমি দুটোর মধ্যে রিলেশনশিপ বোঝাতে চাইলে এরকম ভাবে বোঝাতে পারি, ধর y ইকুয়াল টু এক্স, এটা বেসিক্যালি কি একটা স্ট্রেট লাইন দেবে, দ্যাট মিনস এক্স আর ওয়াই এর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে। ওকে, বাট y ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, সেটা বেসিক্যালি একটা প্যারাবোলা ক্রিয়েট করে। যারা জানিস প্যারাবোলা, তো তারা বুঝতে পারবি। সো y ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা প্যারাবোলা ক্রিয়েট করে, যেমন y ইকুয়াল টু এক্স কার্ভটা এরকম টাইপের দেখতে হয়, বাট y ইকুয়াল টু এক্স স্কোয়ার সেরকম টাইপের দেখতে হয়। তাহলে এখানে আমরা ইজিলি বলতে পারছি যে এটা একটা লিনিয়ার অ্যান্ড এটা বেসিক্যালি একটা নন লিনিয়ার কার্ভ। ওকে, তো এটাই এখানে বলা হচ্ছে যে এক্স আর ওয়াই এর মধ্যে লিনিয়ার রিলেশনশিপ থাকতে পারে অর নন লিনিয়ার রিলেশনশিপও থাকতে পারে, দুটোই থাকতে পারে। সো ইন দিস কন্টেক্সট উই চেক ওয়েদার এক্স এন্ড ওয়াই হ্যাভ এনি লিনিয়ার or non-linear রিলেশনশিপ বিটুইন দেম। ওকে, তো তাদের মধ্যে কোনো রকম কোনো রিলেশনশিপ আছে কিনা সেটা আমরা এখানে চেক করছি। নেক্সট রিগ্রেশন অ্যানালাইসিস কনটেক্সটে যদি আমরা আসি, সো ইন দিস কনটেক্সট we state y as a function of x or x as a function of y. তাহলে এখানে বেসিক্যালি কি বলা হচ্ছে, সো ইন দিস কনটেক্সট উই স্টেট y অ্যাজ এ ফাংশন অফ x, সো দ্যাট মিনস অনেকটা এরকম টাইপের y অ্যাজ এ ফাংশন অফ x, তার মানে y কে আমরা x এর একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অর x অ্যাজ এ ফাংশন অফ y, অর x কে আমরা y এর একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো দুটো রিপ্রেজেন্টেশনই কিন্তু আসতে পারে। ওকে, সো উইচ ইন্ডিকেট দ্য রিলেশনশিপ বিটুইন x অ্যান্ড y। সো এই যে ইকুয়েশনটা যেটা আমরা পাচ্ছি y ইকুয়াল টু এফ এক্স অর এক্স ইকুয়াল টু জি ওয়াই, যাই পাই আমরা, সো এটা বেসিক্যালি ডিনোট করছে দ্য রিলেশনশিপ ইন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। যেমন এখানে যদি আমরা আসি y ইকুয়াল টু এফ এক্স, সো হিয়ার এফ এক্স ইকুয়াল টু বেসিক্যালি এক্স অর এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়েশনটা দেখলে ইজিলি বোঝা যাচ্ছে যে একটা লিনিয়ার রিলেশনশিপ হবে আর একটা নন লিনিয়ার রিলেশনশিপ হবে। সো দ্য ইকুয়েশন ইন্ডিকেটস দ্য রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। তাহলে আমি আরেকবার ব্রিফ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল কোরিলেশন চেক করতে হবে যে এক্স আর ওয়াই এর মধ্যে আদৌ কোনো রিলেশন আছে কিনা, যদি থাকে তাহলে তাদের মধ্যে কিরকম রিলেশন আছে, সেটা লিনিয়ার কি নন লিনিয়ার,
তো সেটা চেক করার জন্য বা সেটার যে ম্যাথমেটিক্যাল ফর্মটা পাওয়ার জন্য আমরা রিগ্রেশন পার্টে যাব। ইন দিস কনটেক্সট we calculate the degree of association between x and y. Okay, so in this context we calculate the degree of association. Degree of association basically হচ্ছে যে এক্স আর ওয়াই এর মধ্যে যে অ্যাসোসিয়েশনটা রয়েছে বা এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা রয়েছে সেটা কতটা পাওয়ারফুল, তো সেটাকে আমরা অ্যাজ এ ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন দিয়ে বলি। তাহলে সেই কতটা পাওয়ারফুল সেটা চেক করা হয় এই কনটেক্সটে কোরিলেশন পার্টে, অ্যান্ড দেন তাদেরকে কোনো ম্যাথমেটিক্যাল ফর্ম দেওয়া যায় কিনা সেটা আমরা চেক করব রিগ্রেশন পার্টে। স্ক্যাটার ডায়াগ্রাম, ওকে, সো ডায়াগ্রাম থেকে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এটা কোনো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন টাইপের কিছু হবে, যেটাকে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে বলি, অর ডট ডায়াগ্রাম দিয়েও বলা হয়। সো এটা আমরা পাচ্ছি। সো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্ট, তার মানে কোনো বাইভেরিয়েট ডেটাকে যদি ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়, যেরকম আমরা হিস্টোগ্রাম করেছিলাম অর ডিফারেন্ট যেরকম আমরা ড্র করেছিলাম ইউনিভারিয়েটের ক্ষেত্রে, তো সেরকমই সেম টাইপের একটা রিপ্রেজেন্টেশন হয় বাইভেরিয়েট ডেটার ক্ষেত্রে। যে রিপ্রেজেন্টেশনটা বা যে ডায়াগ্রামটা দেখলে বোঝা যায় যে বাইভেরিয়েট ডেটাটা তারা কিভাবে রিলেটেড আছে। তো একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল, তার মানে অনেকটা এরকম টাইপের ভ্যালু পাচ্ছি। লেটস সে কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে যদি আমরা চুজ করি, লেটস সে কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে যদি আমরা চুজ করি, তাহলে সেই ভ্যালুটা কি ডিনোট করছে? লেটস সে কোনো একটা পয়েন্ট xi, yi কে ডিনোট করছে। ওকে, যেখানে xi বেসিক্যালি হচ্ছে কোরেসপন্ডিং x অ্যাক্সিস থেকে একটা ভ্যালু, ওকে, এন্ড yi বেসিক্যালি কোরেসপন্ডিং y অ্যাক্সিসের একটা ভ্যালু। ওকে, তাহলে x অ্যাক্সিস থেকে একটা ভ্যালু এন্ড y অ্যাক্সিস থেকে একটা ভ্যালু তার কোরেসপন্ডিং। যেরকম আমরা কোঅর্ডিনেট বলতে যেটা আমরা 2D ডায়াগ্রাম করি, তাতে যেভাবে পয়েন্টগুলোকে বসানো হয় সেই সেম একই জিনিস। ওকে, যদি কোনো একটা টেবিল আমরা কনস্ট্রাক্ট করি যেখানে একটা x ভ্যালু আছে এন্ড y ভ্যালু আছে, জাস্ট ভ্যালুগুলোকে আমরা পয়েন্ট করলাম কোঅর্ডিনেট জিওমেট্রি যেভাবে করা হয়। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ বাইভেরিয়েট ডেটা, এটাকে মেইনলি আমরা বলছি স্ক্যাটার ডায়াগ্রাম। তাহলে এখানে ডায়াগ্রাম থেকে ইজিলি আমরা বলতে পারছি যে ইফ এক্স ইনক্রিজেস দেন ওয়াই অলসো ইনক্রিজেস, কারণ ভ্যালুস গুলো দেখ, যত এক্স এর ভ্যালু বাড়তে থাকছে তত কোরেসপন্ডিং ওয়াই এর ভ্যালুও বাড়তে থাকছে। ওকে, তার মানে এক্স এর সাথে ওয়াই ইনক্রিজ করছে। তো যদি এরকম টাইপের কোনো রিলেশন আমরা দেখতে পাই যে ইফ এক্স ইনক্রিজেস দেন ওয়াই ইনক্রিজেস, তাহলে সেটাকে আমরা বলি পজিটিভলি কোরিলেটেড। ওকে, বা পজিটিভ কোরিলেশন। তার মানে স্ক্যাটার ডায়াগ্রাম থেকে কোরিলেশন যেটা, সেটাকে ইজিলি বলে দেওয়া যায়। সো আমি ফার্স্টে স্ক্যাটার ডায়াগ্রাম বলে দেন কোরিলেশনের পার্টে আসছি। আচ্ছা, স্ক্যাটার ডায়াগ্রাম আরো অনেক টাইপের হতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ এক্স ইনক্রিজেস দেন ওয়াই ডিক্রিজেস, কারণ যত এক্স এর ভ্যালু বাড়তে থাকবে তত ওয়াই এর ভ্যালু কমতে থাকছে। যদি আমরা এদিকে এক্স করি আর এদিকে ওয়াই করি, আশা করি এটা বুঝতে পারছিস। আচ্ছা, এবার নেক্সট আসছি যে শুধু কি এরকম টাইপের, কারণ এটা বেসিক্যালি একটা স্ট্রেট লাইনের মতো দেখতে লাগছে, আবার ওটাও একটা স্ট্রেট লাইনের মতো দেখতে লাগছে। তো শুধু কি এরকম টাইপেরই রিপ্রেজেন্টেশন আমরা পাবো? অন্য কোনো টাইপের কি পাওয়া যেতে পারে না? যে কোনো টাইপের পাওয়া যেতে পারে। ওকে, তো এরকম কিন্তু হতেই পারে যে একটা এক্স আই তার কোরেসপন্ডিং অনেকগুলো ওয়াই ভ্যালুস কিন্তু আমরা পেতে পারি, যেটাকে আমরা অ্যাজ এ ফাংশনাল রিপ্রেজেন্টেশন বলছিলাম, বাট সেটা ফাংশনের কনসেপ্টকে কিন্তু অনেক সময় ব্রেক করে কোরিলেশনের কনসেপ্ট থেকে যদি আসি। বাট সেটাকে যদি আমরা কোরিলেশন পার্টে আসি, তো এই পার্টটা আমি আলাদা করে ডিসকাস করে দেবো। বাট এখানে দেখতে পাচ্ছিস আমরা জানি কোনো ফাংশনের ডেফিনেশন থেকে কোনো একটা এক্স এর ভ্যালু তার কোরেসপন্ডিং অনেকগুলো ওয়াই ভ্যালু পাওয়া যেতে পারে না। তার মানে অনেকটা এরকম টাইপের, যদি আমরা ডোমেইন থেকে কোডোমেনে যাই, কোনো একটা পার্টিকুলার এক্স ভ্যালু, এটা যদি বেসিক্যালি ডোমেইন হয় আর এটা কোডোমেইন, তাহলে পার্টিকুলার এক্স ভ্যালু তার কোরেসপন্ডিং দুটো ওয়াই ভ্যালু কখনোই হতে পারে না, সেটা কোনো ভ্যালিড ফাংশন দেয় না। ওকে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পার্টিকুলার এক্স ভ্যালু যদি আমরা চুজ করি, তার কোরেসপন্ডিং কিন্তু আমরা অনেকগুলো ওয়াই ভ্যালু পেতে পারি। এটা কিন্তু হতে পারে। বাট সেটা কিভাবে হয়, বাইভেরিয়েট ডেটাতে কিভাবে হয়? কারো মনে হতেই পারে যে যদি এটা ফাংশনাল রিপ্রেজেন্টেশন হয় বা তাদের মধ্যে যদি একটা ফাংশন থাকে বা ফাংশনাল রিলেশনশিপ থাকে, যেরকম আমরা বলছিলাম লিনিয়ার অর নন লিনিয়ার, তাহলে এটা কেন হবে?
ওকে, বাট অবভিয়াসলি দুজনের মধ্যে রিলেশনশিপ আছে। কেন আছে? কারণ একটা শেপ ক্রিয়েট হচ্ছে যখন আমরা এক্স আর ওয়াই কে প্লট করছি। তো এদিকে বেসিক্যালি ওয়াই আর এদিকে এক্স। ওকে, তো যখন আমরা প্লট করছি তাহলে তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, বাট সেটা কোনো লিনিয়ার রিলেশনশিপ নয়, বাট নন লিনিয়ার একটা রিলেশনশিপ আছে। ওকে, যেটাকে আমরা অ্যাজ এ সার্কুলার রিলেশনশিপ হিসেবে বলতে পারি। ওকে, তো এটাকে বেসিক্যালি বলা হয় জিরো কোরিলেশন। তো জিরো কোরিলেশন, কারণ কোনো কোরিলেশন এখানে থাকে না। এবার জিরো কোরিলেশন মানে কি জিরোর মতো দেখতে দেখে জিরো কোরিলেশন? না, সেটা নয়। বেসিক্যালি এদের মধ্যে যখনই কোনো লিনিয়ার কোরিলেশনশিপ থাকবে না বা লিনিয়ার ফর্ম থাকবে না, যেরকম এখানে বা এখানে আছে, তখনই আমরা সেটাকে অ্যাজ এ জিরো কোরিলেশন হিসেবে বলি। তার মানে জিরো কোরিলেশন আর কে হতে পারে? তাহলে এটা একটা দেখছি এরকম টাইপের কার্ভ দিচ্ছে, অ্যান্ড এটা অবভিয়াসলি স্ট্রেট লাইন নয়। অ্যান্ড যখনই স্ট্রেট লাইন ছাড়া অন্য কোনো এরকম টাইপের কার্ভ দেবে যেটা নন লিনিয়ার ফর্মে হয়, তার ক্ষেত্রেও কিন্তু আমরা জিরো কোরিলেশন পাবো। ওকে, তাহলে এটাও বেসিক্যালি কিন্তু একটা জিরো কোরিলেশনের পার্ট। তার মানে লিনিয়ার ছেড়ে যখনই নন লিনিয়ার হবে তখনই কিন্তু আমরা জিরো কোরিলেশনে চলে যাব। তো কোরিলেশনের ডিটেল ডিসকাশনটা একটু পরে করছি, স্ক্যাটার ডায়াগ্রামটা আগে বলে দেওয়া যাক। যে স্ক্যাটার ডায়াগ্রামে তার মানে এরকম হতেই পারে যে কোনো একটা এক্স ভ্যালু তার কোরেসপন্ডিং আমি অনেকগুলো ওয়াই ভ্যালু পেতে পারি। তো সেটার একটা এক্সাম্পল বলা যাক এরকম টাইপের। ধর এক্স আর ওয়াই আছে, তো এক্স ভ্যালু যদি আমরা হাইটের দিক থেকেই আসি, তাহলে 5 ফিট 5 ইঞ্চ এরকম হাইটের লেটসে 3জন বা 4জন আছে। ওকে, তাহলে 5 ফিট 5 ইঞ্চের আরো একজন আছে, যাতে একজনের হাইট বেসিক্যালি 75, একজনের লেটসে 65, আর একজনও আছে 5 ফিট 5 ইঞ্চ, সো লেটসে 70। আবার আছে 5 ফিট 6 ইঞ্চ 74। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর টোটাল 3টে ভ্যালু আছে, এন্ড তার কোরেসপন্ডিং ওয়াই এর 3টে ডিফারেন্ট ভ্যালু আছে, বাট এক্স এর 3টে ভ্যালু তারা কিন্তু সেম। কিন্তু যদি আমরা আরো খেয়াল করি তাহলে যে এখানে আমরা যদি 4টে পার্সনকে দেখি, তাহলে এটা বেসিক্যালি ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ পার্সন। তাহলে পার্সন যারা তারা কিন্তু সেম থাকছে না, তাদের হাইট যেটা সেটা সেম হয়ে যাচ্ছে। সেজন্য আমরা একটা এক্স এর কোরেসপন্ডিং বা এখান থেকে দেখলে একটা এক্স এর কোরেসপন্ডিং 3টে ডিফারেন্ট ওয়াই ভ্যালু পাচ্ছি। ওকে, তো আরো ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে সেই 3টে যে সেম এক্স পাওয়া গেছে সেগুলো বেসিক্যালি 3টে ডিফারেন্ট পার্সন থেকে। ওকে, তার মানে পার্সন কিন্তু ডিফারেন্ট আছে, বাট এক্স ভ্যালু যেটা সেটা সেম হয়ে গেছে। তার মানে ফাংশনের যে রিলেশনশিপটা সেটা কিন্তু নাও হোল্ড করতে পারে, বাট তার মানে এই নয় যে আমরা সেটাকে স্ক্যাটার ডায়াগ্রাম বলতে পারবো না। ওকে, তাহলে স্ক্যাটার ডায়াগ্রামে আমাদের এরকম হতেই পারে। তার মানে ফাংশন আর স্ক্যাটার ডায়াগ্রামের মধ্যে অনেকে গুলিয়ে যায়, যে আমরা ফাংশন যেটাকে বলি, যেটা আমরা সেট থিওরিতে করেছি, অর তুই যে কোনো কনটেক্সটে বলতে পারিস ম্যাথামেটিক্সের। তো ফাংশনের যে কনসেপ্টটা থাকে যে কখনো একটা এক্স থেকে দুটো ওয়াই ভ্যালুতে কখনো যেতে পারে না। তো ফাংশনাল কোনো রিপ্রেজেন্টেশন কিন্তু স্ক্যাটার ডায়াগ্রামে করা হচ্ছে না। তাহলে স্ক্যাটার ডায়াগ্রামে জেনারেল রিপ্রেজেন্টেশন হচ্ছে যেখানে কোরেসপন্ডিং একটা এক্স ভ্যালু তার কোরেসপন্ডিং 3টে ডিফারেন্ট ওয়াই ভ্যালু থাকতেই পারে। কারণ এটাকে যদি আমায় প্লট করতে হয় তখন 5 ফিট 5 ইঞ্চ তার কোরেসপন্ডিং 3টে ভ্যালুকে প্লট করতে হবে অবভিয়াসলি। ওকে, তার মানে স্ক্যাটার ডায়াগ্রাম জাস্ট কিছুই না, আমার কাছে এরকম এক্স আর ওয়াই এর একটা পেয়ার অফ ভ্যালুস দেওয়া থাকবে, অ্যান্ড যা ভ্যালু থাকবে সেই কোরেসপন্ডিং আমি একটা ডায়াগ্রামকে প্লট করব, যেভাবে আমরা 2D জিওমেট্রিতে পয়েন্টগুলোকে প্লট করি। দ্য ডিগ্রি অফ এক্সটেন্ট টু হুইচ দ্য ভ্যারিয়েবলস আর লিনিয়ারলি রিলেটেড। ওকে, তার মানে আমরা সার্টেইন পয়েন্ট পর্যন্ত যাবো অ্যান্ড দেখবো তাদের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ পসিবল কিনা। যদি পসিবল থাকে দেন তাদের মধ্যে আমরা কোরিলেশনকে পাবো, আদারওয়াইজ পাবো না। অনেকটা এরকম টাইপের। ধর এরকম। ওকে, তাহলে এটা বেসিক্যালি কিরকম টাইপের শেপ রয়েছে? এরকম টাইপের একটা শেপ রয়েছে। তাহলে এখানে এক্স্যাক্ট লিনিয়ার রিলেশনশিপ কিন্তু নেই। যদি আমরা একটা স্ট্রেট লাইন ধরি তাহলে এক্স্যাক্ট কিন্তু লিনিয়ার রিলেশনশিপ নেই, বাট মোস্ট অফ দ্য পয়েন্টকে আমরা অ্যাজ এ লিনিয়ার ফর্ম যদি আমরা দেখি একটা বক্স দিয়ে, তাহলে মোস্ট অফ দ্য পয়েন্টকে আমরা একটা লিনিয়ার ফর্ম দিয়ে কম্প্যাক্ট বা আটকে দিতে পারছি। ওকে, তাহলে বলা যেতে পারে এইটুকু পোর্শনকে আমরা একটা লিনিয়ার কার্ভ দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। ওকে,
তাহলে যদি ম্যাক্সিমাম পয়েন্টের ক্ষেত্রে এটা করা যায়, দেন উই ক্যান অ্যাজিউম দ্যাট তাদের মধ্যে একটা লিনিয়ার কোরিলেশনশিপ বা লিনিয়ার রিলেশনশিপ রয়েছে, অ্যান্ড সেটাকে আমরা তখন কোরিলেশন দিয়ে কনসিডার করতে পারবো। তার মানে যদি লিনিয়ার রিলেশনশিপ থাকে তবেই আমরা কোরিলেশন পাবো, যদি লিনিয়ার রিলেশনশিপ না থাকে তাহলে কোনো কোরিলেশন পাওয়া যাবে না। যেটা আমি আগেও ডিসকাস করছিলাম যে লেটস সে সেরকম টাইপের, তাহলে এক্স যদি ইনক্রিজ করে তার মানে কি একটা আপওয়ার্ড ডিরেকশন থাকছে। ওকে, সো ইফ এক্স ইনক্রিজেস দেন ওয়াই ইনক্রিজেস। যদি এরকম টাইপের কোনো আপওয়ার্ড ডিরেকশন থাকে সেটাকে আমরা বলি পজিটিভ কোরিলেশন। ওকে, সেটাকে বলা হয় বেসিক্যালি পজিটিভ কোরিলেশন, কারণ এক্স বাড়লে ওয়াইও বাড়ছে, তো সেই জন্য এটাকে আমরা বলছি পজিটিভ কোরিলেশন। নেক্সট, সো এরকম যদি একটা ডাউনওয়ার্ড ডিরেকশন থাকে, অবভিয়াসলি এই অ্যারোটা কিন্তু ডায়াগ্রামে দেওয়া হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, ডায়াগ্রামটা শুধু ডট টাইপের থাকে। সো যদি ডাউনওয়ার্ড ডিরেকশন থাকে দ্যাট মিনস এক্স ইনক্রিজ করলে ওয়াই এর ভ্যালু কমে যাচ্ছে। ওকে, সো ইফ এক্স ইনক্রিজেস ওয়াই ডিক্রিজেস। ওকে, যদি এরকম টাইপের হয় সেটাকে আমরা বলি নেগেটিভ কোরিলেশন। ওকে, অ্যান্ড এখানে আমরা দেখতে পেলাম যে যদি এক্স আর ওয়াই এর মধ্যে কোনো লিনিয়ার রিলেশনশিপ না থাকে, লিনিয়ার রিলেশনশিপ বলতে এটা যেরকম একটা স্ট্রেট লাইন ফর্ম দিচ্ছে ওটাও একটা স্ট্রেট লাইন ফর্ম দিচ্ছে, যদি এরকম কোনো স্ট্রেট লাইন ফর্ম না থাকে এটাতে বা ওটাতে, সেটাকে আমরা বলি অ্যাজ এ জিরো কোরিলেশন। সো কোরিলেশন কোএফিসিয়েন্ট অনেকগুলো টাইপের হয়, বাট তার মধ্যে পার্টিকুলার আমরা যেটা নিয়ে ডিসকাস করব প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা নিয়ে। ওকে, সো আমাদের বেসিক্যালি দুটো আছে, একটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট দুটো টাইপের মেইনলি আমাদের সিলেবাসে যদি আমরা দেখি, একটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট আর একটা বেসিক্যালি র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। তো এটা হয়ে গেলে দেন আমরা র্যাঙ্কের পার্টে পড়ে যাব। সো ফার্স্টে আসি প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা it measures the linear so it measures the linear association or linear relationship যাই বলা যাক between two variables। তার মানে এমন একটা মেজারমেন্ট বা এমন একটা কোয়ান্টিটি যেটা দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে লিনিয়ার অ্যাসোসিয়েশনশিপ আছে, তো এটা খেয়াল রাখতে বলো লিনিয়ার, কোনো নন লিনিয়ার এখানে কিন্তু কাজ করবে না। সো লিনিয়ার রিলেশনশিপ সেটাকে মেজার করবে। সো সেটাকে আমরা ডিনোট করি, সো কোরিলেশন between x and y is denoted by, ওকে, আচ্ছা এটাকে কোরিলেশন বলা যেতে পারে আর কোরিলেশন কোএফিসিয়েন্ট বলা যেতে পারে, কোএফিসিয়েন্ট বললেই বেটার। কোরিলেশন কোএফিসিয়েন্ট, so correlation coefficient between x and y is denoted by r of xy, and which is cos of xy by root over of variance of x into root over of variance of y। ওকে, এবার যদি আমরা ফর্মুলা ওয়াইজ আসি, সো cos of xy কি and variance of x variance of y কি। তো variance of x variance of y আমাদের জানা আছে, বাট cos of xy যেটা সেটা আমাদের জানা নেই। সো where cos of xy, so cos basically the abbreviation of the covariance। Okay, so cos of xy denotes the covariance
বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এবার এটাকে কোভ্যারিয়েন্স কেন বলা হয়? সো ফার্স্ট অফ অল আসি ভ্যারিয়েন্সের পার্টে। যে ভ্যারিয়েন্স অফ এক্স সেটাকে আমরা ডিফাইন করতে পারি 1/n। তোরা ক্লাস 11-12 পড়েছিস। সো বেসিক্যালি ভ্যারিয়েন্স অফ এক্স 1/n সামেশন অফ xi মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। এটা বেসিক্যালি হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলা। সো ভ্যারিয়েন্স অফ এক্স 1/n সামেশন অফ xi মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। তো আমি সিরিজ ডেটার ক্ষেত্রে বা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে বলছি, যদি এটা ফ্রিকোয়েন্সি থাকে তাহলে অবভিয়াসলি এর সাথে একটা এফআই বা ওই কোয়ান্টিটি চলে আসবে। তো আমি আপাতত সেটাতে যাচ্ছি না, আমরা পরে সেটা বলে দেবো। তো এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। অ্যান্ড সিমিলারলি ভ্যারিয়েন্স অফ ওয়াই সেটা হবে 1/n সামেশন ওভার yi মাইনাস ওয়াই বার তার স্কোয়ার। তাহলে কোভেরিয়েন্স বেসিক্যালি কি, ভ্যারিয়েন্স কি দিচ্ছে, প্রত্যেকটা ভ্যালু থেকে তাদের মিন ভ্যালুর অ্যাভারেজ ডিস্টেন্সটা। ওকে, তাহলে কোভেরিয়েন্স কি দেবে, এক্স এর প্রত্যেকটা ভ্যালু থেকে তার মিন ভ্যালুর অ্যাভারেজ ডিস্টেন্স, আবার ওয়াই এর প্রত্যেকটা ভ্যালু থেকে তার মিন ভ্যালুর অ্যাভারেজ ডিস্টেন্স। বা আরো ভালোভাবে বললে এক্স অ্যান্ড ওয়াই দুটোকে যদি আমরা একসাথে নেই তাহলে প্রত্যেকটা এক্স আই থেকে এক্স বারের ডিস্টেন্স অ্যান্ড প্রত্যেকটা ওয়াই আই থেকে ওয়াই বারের ডিস্টেন্স। ওকে, এবার এই যে ডিস্টেন্সটা সেটাকে আমরা সাম করব। এবার এখানে কিন্তু কোনো স্কোয়ার বা কিছু অ্যাপ্লাই করছি না আমরা, তাহলে এটাকে আমরা সাম করবো অ্যান্ড তার অ্যাভারেজটাকে ক্যালকুলেট করবো। সো 1/n ইন্টু সামেশন অফ দিস কোয়ান্টিটি। তাহলে দিস ইজ দ্য কোভেরিয়েন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। নাও rxy which is cov of xy by root over variance of x into root over variance of y। সেটাকে আর একটা নোটেশনেও লেখা হয় cov of xy by sx sy। ওকে, সো sx বেসিক্যালি রুট ওভার ভ্যারিয়েন্স অফ x কে আমরা sx বলি বা সেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বলা যায়। and root over variance of y can be written as sy or standard deviation of y. Next, so this quantity can be simplified in the form, let's say such that, এবার আসি আর অফ এক্স ওয়াই, যেটা আমরা ফার্স্টেই বলেছিলাম যে এক্স আর ওয়াই যেহেতু বাইভেরিয়েট ডেটা হচ্ছে, তার মানে এক্স আর ওয়াই দুটো ডিফারেন্ট ইউনিটের হতে পারে, এক্স আর ওয়াই। তাহলে আর অফ এক্স ওয়াই আমরা এমন একটা মেজার নেব যেটা ইউনিট প্লেস হবে। এবার চেক করতে হবে যে আদৌ কি এটা ইউনিট প্লেস হচ্ছে। সো ফার্স্ট অফ অল যদি আমরা কব অফ এক্স ওয়াই এর পোর্শনটাতে আসি, সো এটা দিয়ে আসা যাক, এটাতে পরে আসছি। এটা দিয়ে যদি আমরা আসি তাহলে এখানে এক্স এর ইউনিট ইন্টু ওয়াই এর ইউনিট হচ্ছে। ওকে, তাহলে এখানে এক্স এর ইউনিট ইন্টু ওয়াই এর ইউনিট অনেকটা এরকম টাইপের। যদি আমরা ইউনিট যেরকম তোরা ফিজিক্সে ইউনিট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আশা করি করেছিস। তো আমরা যদি হাইট অ্যান্ড ওয়েটের ইয়েতে আসি তাহলে হাইটটাকে লেটসে সেন্টিমিটার দিয়ে বলছি অ্যান্ড ওয়েটটাকে লেটসে কেজি দিয়ে বলা হচ্ছে। ওকে, তাহলে কভ অফ এক্স ওয়াই সেটাকে আমরা লিখতে পারি অ্যাজ এ সেন্টিমিটার ইন্টু সাম কেজি, অ্যান্ড তার সাম হচ্ছে, বাট ফর্মটা এরকমই থাকবে সেন্টিমিটার ইন্টু কেজি। এবার আসছি নিচের পোর্শনে। নিচের পোর্শনে কি আছে, রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স। এবার ভ্যারিয়েন্স অফ এক্স সেটা কি, আমরা যদি এদিক থেকে আসি তাহলে এক্স আই গুলো যদি সেন্টিমিটার হয় তাহলে এক্স আই মাইনাস এক্স বার সেটাও সেন্টিমিটার দেবে, অ্যান্ড তার স্কোয়ার যদি আমরা করি তাহলে সেটা হবে সেন্টিমিটার স্কোয়ার, বাট তার উপর একটা রুট পড়ছে। ওকে, জাস্ট আমি ইউনিট ক্যালকুলেশনে আসছি, এটা কোনো লজিক্যাল রিপ্রেজেন্টেশন বা লজিক্যাল কিছু দেখতে যাস না, জাস্ট ইউনিটের ক্যালকুলেশনের জন্য। নেক্সট হচ্ছে ভ্যারিয়েন্স অফ ওয়াই। সো এটা বেসিক্যালি ছিল আমার কেজিতে, তাহলে কেজি তার স্কোয়ার রুট। ওকে, এবার ইউনিটের ক্ষেত্রে প্লাস মাইনাস আসার কোনো ব্যাপার নেই, তাহলে রুট ওভার করলে ওপরে সেন্টিমিটার সেন্টিমিটার ক্রস আউট করে যাবে, নিচের কেজি অ্যান্ড কেজিও ক্রস আউট করে যাবে। তার মানে পুরো যে কোয়ান্টিটিটা পাবো আর এক্স ওয়াই, সো দ্যাট মাস্ট বি ইউনিটলেস। ওকে, তার মানে এটা হাইট ওয়েট হোক আর যাই হোক, তার সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এটা কাজ করবে।
এখানে একটা জিনিস খেয়াল করে দেখ যে আর অফ এক্স ওয়াই এর আমরা একটা ভ্যালু ফার্স্টে লিখেছিলাম যেটা ছিল কব অফ এক্স ওয়াই বাই এস এক্স এস ওয়াই বা রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স রুট ওভার ভ্যারিয়েন্স অফ ওয়াই, বাট সেটার থেকে এই যে ফর্মটা সেটা ডিফার করছে বলতে এক্সপ্রেশনে ডিফার করছে। বাট এটার সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে যখন আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম করব, যদি তোদের স্কুলে বা কলেজে দিয়ে থাকে, সো প্র্যাকটিক্যাল প্রবলেমে এখানে টোটাল 5টা জিনিসকে ক্যালকুলেট করতে হয়। যদি আমাদের আর এক্স ওয়াই এর ভ্যালু জানতে হয় তাহলে টোটাল 5টা জিনিসকে ক্যালকুলেট করতে হবে। আমাদের কাছে কি দেওয়া থাকে? সো ফর প্র্যাকটিক্যাল পারপাস আমাদের কাছে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে x1 y1 করে আপ টু xn yn, তার মানে n খানা পেয়ার অফ ভ্যালুজ আমার কাছে দেওয়া থাকবে। অ্যান্ড দেন সেখান থেকে উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর এক্স ওয়াই। তাহলে সেটা ক্যালকুলেট করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে এখানে জাস্ট xi স্কোয়ার yi স্কোয়ার অ্যান্ড xi yi, যেটা বললাম আমরা যে আমাদের টোটাল 5টা জিনিস লাগবে। এবার দেখ xi যে ভ্যালুগুলো পাবি সেটা টোটাল করলেই আমরা এখানে সামেশন অফ xi টাকে পেয়ে যাব। yi ভ্যালুস গুলো তার টোটাল করলে আমরা এখানে সামেশন অফ yi পেয়ে যাব। xi গুলো এটা টোটাল করলে সামেশন অফ xi স্কোয়ার, এটা টোটাল করলে সামেশন অফ yi স্কোয়ার, এন্ড এটা টোটাল করলে সামেশন অফ xi yi, সেগুলো আমরা পেয়ে যাব। তাহলে এই 5টা ভ্যালুস সবসময় খেয়াল রাখতে হবে, আর অফ xi ক্যালকুলেট করতে গেলে শুধুমাত্র 5টা ভ্যালুস চাই। সেই 5টা ভ্যালুস যদি আমাদের কাছে দেওয়া থাকে দেন ইজিলি সেই ভ্যালুগুলো বসিয়ে আমরা এখানে ক্যালকুলেট করে ফেলতে পারবো। কারণ সামেশন অফ xi এন্ড সামেশন অফ yi সেটা আমার x বার এন্ড y বারকে দেবে, দেন সামেশন অফ xi স্কোয়ার এন্ড সামেশন অফ yi স্কোয়ার এন্ড সামেশন অফ xi yi যেটা প্রোডাক্ট হয়ে আছে সেটা আমরা পেয়ে যাবো। তো এই 5টা ভ্যালুস জাস্ট আমাদের জানতে হবে। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সো আর অফ xy ইজ দ্য মেজার অফ association or measure of linear association বললে বেটার। সো মেজার অফ লিনিয়ার অ্যাসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন বিটুইন এক্স এন্ড ওয়াই। এবার কারো মনে হতে পারে যে আর অফ এক্স ওয়াইটাকেই কেন আমরা অ্যাসোসিয়েশন হিসেবে চুজ করব? আমরা তো অন্য কোনো মেজারও নিতে পারতাম, তো সেটাকে কেন নেব না, কেন আর অফ এক্স ওয়াইকেই আমরা চুজ করব? তো সেটার অ্যান্সারে যদি আমরা আসি, সো লেটস সে so consider a bivariate data, let's say xi comma yi, okay, তার মানে x1 so x1 y1 x2 y2 করে xn yn, so that is অনেকটা এরকম টাইপের x1 y1 করে আপ টু xn yn, so total n খানা পেয়ার অফ ভ্যালুজ আছে। ওকে, so let's say we define ui equal to xi minus x bar and vi equal to yi minus y bar, and this is true for all I running from 1 to n, সেটা আমরা পাচ্ছি। সো আমরা ডিফাইন করলাম ui ইকুয়াল টু xi মাইনাস x বার অ্যান্ড vi ইকুয়াল টু yi মাইনাস y বার। এবার যদি কারো অরিজিন অ্যান্ড স্কেল চেঞ্জের ব্যাপারটা মনে থাকে, যেটা বেসিক্যালি তোরা 11-12 পড়েছিস, তো সেটা অনেকটা এরকম টাইপের হয় যে ধর সো অরিজিনাল x ভ্যালুজ অ্যান্ড y ভ্যালুজ আছে। ওকে, এবার এখানে আমরা কি করছি, xi মাইনাস x বার করছি অ্যান্ড yi মাইনাস y বার করছি। ওকে, তাহলে এটাতে বেসিক্যালি কি চেঞ্জ হয়, অরিজিনটা চেঞ্জ হয়। তাহলে অরিজিনটা কিভাবে চেঞ্জ হয়, কারো যদি মনে থাকে তো বেটার, আর যদি আমি এখানে বলে দিই, তো এখানে দেখ খেয়াল করে যে এখানে অরিজিন এটা কেন আছে, কারণ এখানে আমরা x, y এটা যদি একটা কোঅর্ডিনেট প্লেন হয় বা একটা 2D প্লেন হয়, তাহলে x, y যেটা সেটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে চুজ করেছি। অ্যান্ড এটার অরিজিন কখন বলবো বা 0 0 কে কেন অরিজিন বলবো,
কারণ এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় 0 বসালে আমরা এক্স্যাক্টলি 0 0টাকে পাচ্ছি। তো সেই জন্য আমরা 0টাকে অরিজিন বলছি বা 0 0টাকে অরিজিন বলছি। তাহলে এখানে যখনই আমরা এক্স আই মাইনাস এক্স বার এন্ড ওয়াই আই মাইনাস ওয়াই বার করবো, তাহলে অরিজিনটা কোথায় যাবে? এই 2D প্লেনের রেসপেক্টে কোথায় যাবে? তাহলে এখানে আমার পয়েন্টগুলো এখন ইউআই কমা ভিআই তে কনভার্ট হয়েছে, ওয়ার ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স বার অ্যান্ড ভিআই বেসিক্যালি ওয়াই আই মাইনাস ওয়াই বার। এবার আমাকে চেক করতে হবে যে ইউআই ভিআই তারা কখন 0 0 সাথে ইকুয়াল হয়। তাহলে সেটা কখন হতে পারে? ইফ এক্স আই ইকুয়াল টু যদি এক্স বার হয় অ্যান্ড ওয়াই আই ইকুয়াল টু যদি ওয়াই বার হয়। সো সিম্পল, যে ইউআই ভিআই 0 0 তখনই হবে যদি এক্স আই এক্স বার হয় অ্যান্ড ওয়াই আই ওয়াই বার হয়। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে এক্স বার কমা ওয়াই বার এটা হচ্ছে আমার নতুন অরিজিন বা নিউ অরিজিন। তাহলে এটাকে আমরা বলি অরিজিন চেঞ্জ। তো লেটস সে এটাকে আমরা ধরলাম এক্স বার কমা ওয়াই বার। ওকে, এটাকে একটু ডান দিকে লিখছি। তো এটাকে আমরা ধরছি এক্স বার কমা ওয়াই বার। তাহলে এটা বেসিক্যালি এমন একটা পয়েন্ট যেটা অরিজিন হিসেবে কাজ করছে আফটার ট্রান্সফরমেশন। তাহলে নতুন অরিজিন তো নতুন অরিজিন যেটা সেটা বেসিক্যালি হবে এটা। তাহলে এখানে দেখতে পেলে ইজিলি যে 0 থেকে 0 বা 0 0 থেকে ট্রান্সফর্ম হয়ে অরিজিনটা এখন এক্স বার কমা ওয়াই বারে যাচ্ছে। তাহলে এবার এই যে জিনিসটা তৈরি হলো এখানে আর তার মানে এটা একটা নতুন কোঅর্ডিনেট বলা যেতে পারে, কারণ আগে এক্স আর ওয়াই এরা দুজন অ্যাজ এ কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসেবে কাজ করছিল। এবার এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিস যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ এখন আমরা ইউআই কমা ভিআই যে পেয়ারটা সেটা নিয়ে কাজ করবো। তাহলে এটা এখন ইউ কে ডিনোট করবে অ্যান্ড এটা বেসিক্যালি ডিনোট করবে ভি কে। ওকে, যেখানে ইউ অ্যান্ড ভি 0 0 কখন হয়? যখন এক্স আই ইকুয়াল টু এক্স বার হয় অ্যান্ড ওয়াই আই ইকুয়াল টু ওয়াই বার হয়। তাহলে এটা বেসিক্যালি হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, যদি আমরা ইউ অ্যান্ড ভি এর রেসপেক্টে করি, আর এটা বেসিক্যালি হচ্ছে ফোর্থ। ওকে, আমরা কিন্তু এক্স আর ওয়াই এর রেসপেক্টে করছি না। এবার ধর একটা কার্ভ আমার এরকম আছে, বা আমরা বলতে পারি যে স্ক্যাটার ডায়াগ্রাম বলা যাক। এরকম টাইপের একটা স্ক্যাটার ডায়াগ্রাম আছে। নাও সো দ্য অরিজিন অফ নিউ অ্যাক্সিস, তাহলে আগে আমার অ্যাক্সিসটা ছিল এক্স অ্যান্ড ওয়াই, সেটাকে চেঞ্জ করে আমরা করলাম ইউ অ্যান্ড ভি। তাহলে তার অরিজিনটা বেসিক্যালি হচ্ছে এক্স বার কমা ওয়াই বার, যেখানে ইউ আর ভিটা বেসিক্যালি 0 অ্যান্ড 0 দেয়। ওকে, সো নিউ অ্যাক্সিস সেটা হচ্ছে এক্স বার কমা ওয়াই বারে। নাও দ্য পয়েন্টস on the first and third quadrant যদি আমরা দেখি, so first and third quadrant contribute positive values. Okay, so contribute positive values to summation of ui vi। জিনিসটা বোঝার চেষ্টা কর। সামেশন অফ ইউআই ভিআই মানে বেসিক্যালি কি? সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। ওকে, তো সামেশন অফ ইউআই ভিআই পজিটিভ কখন হবে? when ui is positive and vy is positive, or when ui is negative and vi is negative। তার মানে ইউআই আর ভিআই দুজনেই পজিটিভ কখন হয়? যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। অ্যান্ড ইউআই ভিআই দুজনেই নেগেটিভ কখন হয়? যখন তারা থার্ড কোয়াড্রেন্টে থাকবে। তাহলে তখন সামেশন অফ ইউআই ভিআই যেটা তার প্রত্যেকটা টার্ম তারা পজিটিভ হবে। অ্যান্ড the second and fourth quadrant
contribute negative values to summation of ui vi। তো সেটা নিজেরাও বুঝতে পারছিস যে ফার্স্ট অফ অল ইউআই যদি নেগেটিভ হয় তার মানে ইউআই ভিআই এরা মাল্টিপ্লাই করলে নেগেটিভ কখন দেবে, যদি এদের মধ্যে অ্যাটলিস্ট বা এক্স্যাক্টলি একজন নেগেটিভ হয়। লেটস সে ইউআই যদি নেগেটিভ হয় অ্যান্ড ভিআই পজিটিভ হয় তখন, অথবা ইউআই যদি পজিটিভ হয় অ্যান্ড ভিআই নেগেটিভ হয় তখন। এবার ইউআই পজিটিভ মানে, সো ইউআই পজিটিভ অ্যান্ড ভিআই সাপোজ নেগেটিভ, সেটা কখন হতে পারে? সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, যে ইউআই পজিটিভ হবে অ্যান্ড ভিআই নেগেটিভ হবে। অ্যান্ড থার্ড যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আসি, সো সেকেন্ড কোয়াড্রেন্টে ইউআইটা নেগেটিভ বাট ভিআই যেটা সেটা বেসিক্যালি হচ্ছে পজিটিভ। তার মানে এখানে কি সামেশন অফ ইউআই ভিআই সেটা যদি পজিটিভ হয়, যদি এরকম হয় তাহলে সামেশন অফ ইউআই ভিআই পজিটিভ কখন হয়? ফার্স্ট অফ অল সামেশনের পোর্শনে বাদই দে, ফার্স্ট অফ অল হচ্ছে ইউআই ইন্টু ভিআই পজিটিভ কখন হয়? যখন সো ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে বিলং করে। ওকে, এবার সামেশন অফ ইউআই ভিআই যেটা সেটা পজিটিভ কখন হবে? সামেশন অফ ইউআই ভিআই পজিটিভ তখনই হবে যখন ইউআই ভিআই, কারণ আমরা কি করছি সামেশন অফ ইউআই ভিআই কে দুটো পার্টে স্প্লিট করছি। একটা হচ্ছে সামেশন অফ ইউআই ভিআই ফর দ্য পজিটিভ পার্ট প্লাস সামেশন অফ ইউআই ভিআই ফর দ্য নেগেটিভ পার্ট। এবার কারো মনে হতে পারে যে পজিটিভ পার্টটা কি, নেগেটিভ পার্টটা কি? বেসিক্যালি হচ্ছে যে ইউআই ইন্টু ভিআই করে পজিটিভ ভ্যালু আসছে সেটাকে আমরা একটা সামের মধ্যে রাখছি, আবার ইউআই ইন্টু ভিআই করে নেগেটিভ ভ্যালু আসছে সেটা আমরা একটা সামের মধ্যে রাখছি, অ্যান্ড সেটাই হচ্ছে আমার টোটাল সামেশন ওভার ইউআই ভিআই। এবার এই যে টোটাল সামেশন, এই কোয়ান্টিটিটা সেটা পজিটিভ যদি হয় তার মানে এই সামটা অনেক বেশি এসছে অ্যান্ড এই সামটা অনেক কম এসছে, সেই জন্যই টোটালটা বেসিক্যালি পজিটিভ হয়েছে। যেমন কারো একটা এক্সাম্পল দিলে যে 6 + 5 + 7 অ্যান্ড তার সাথে আমরা প্লাস করছি নেগেটিভ কিছু কোয়ান্টিটিকে, -1 -3 -5। ওকে, এবার এই কোয়ান্টিটিটা, এটা 6 না করে লেটস সে 16 করা যাক। তো এই কোয়ান্টিটিটা, এই যে পুরো সামটা সেটা পজিটিভ কখন হবে? যদি এই সামটা বা এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন এই কোয়ান্টিটিটা হয়। ওকে, তবেই হবে, আদারওয়াইজ তো পসিবল না। এবার এই কোয়ান্টিটির কি মাইনাসটাকে আমরা বাদ দিয়ে ভাবতে পারি। ওকে, তাহলে এটাই আমরা এখানে করছি। তাহলে সামেশন অফ ইউআই ভিআই সেটা অল ওভার পজিটিভ হবে যদি নাম্বার অফ পজিটিভ ভ্যালুজ বা নাম্বার অফ পজিটিভ সাম বলা যেতে পারে, যে ইউআই ভিআই যে নাম্বার অফ পজিটিভ পেয়ার সেটা যদি বেশি থাকে। এবার ইউআই ভিআই সেটা নাম্বার অফ পজিটিভ পেয়ার সেটা বেশি কখন থাকবে? যখন ইউআই ভিআই ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে বিলং করবে। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে অনেক বেশি নাম্বার অফ ভ্যালুস থাকছে অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে অনেক কম নাম্বার অফ ভ্যালুস থাকছে। তার মানে কার্ভটা কিরকম দেখতে হবে? তো এরকম টাইপের, যেখানে ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালুস থাকছে, সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে অনেক কম নাম্বার অফ ভ্যালুস থাকছে। এবার একটু আগে যখন আমরা কোরিলেশন বলেছিলাম সেখানে বলা হয়েছিল যে এরকম টাইপের দেখতে যদি কোনো কার্ভ থাকে সেটাকে আমরা বলি যে দে আর পজিটিভলি কোরিলেটেড, কারণ এক্স ইনক্রিজ করলে ওয়াই ইনক্রিজ করছে। ওকে, সো নাও ইফ সামেশন অফ ইউআই ভিআই ইজ পজিটিভ ফর অল ইউআই ভিআই, দেন তাহলে মোস্ট অফ দ্য ভ্যালু সেটা লাই করছে ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে। যেহেতু মোস্ট অফ দ্য ভ্যালুস ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে লাই করছে সেজন্য ইউআই ইন্টু ভিআই যেটা সেটা পজিটিভ হচ্ছে ম্যাক্সিমাম ইউআই ভিআই এর জন্য, অ্যান্ড সেই জন্যই সামেশন অফ ইউআই ভিআই যেটা সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, কারণ নেগেটিভটাকে অনেকটা সাপ্রেস করে দিচ্ছে। ওকে, তো এটা আমরা পাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ আচ্ছা। নেক্সট হচ্ছে এবার ধর সামেশন অফ ইউআই ভিআই যেটা সেটা নেগেটিভ এসছে। নাও সামেশন অফ ইউআই ভিআই নেগেটিভ। এবার ইউআই ভিআইটাকে আমরা দুটো পার্টে স্প্লিট করেছিলাম, একটা হচ্ছে ইউআই ইন্টু ভিআই যেখানে পজিটিভ, আর একটা ইউআই ইন্টু ভিআই যেখানে নেগেটিভ। ওকে, তাহলে সামেশন অফ ইউআই ভিআই এই যে সামটা এটাকে দুটো পার্টে স্প্লিট করেছি, একটা হচ্ছে পজিটিভ সাম
and another one is negative sum. তো পজিটিভ সাম মিনস ইউআই ইন্টু ভিআই পজিটিভ কোয়ান্টিটি, তো সেটা কখন হয় যখন ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে বিলং করে। ইউআই ইন্টু ভিআই নেগেটিভ আসবে যখন সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে বিলং করবে। নাও সামেশন অফ ইউআই ভিআই সেটা নেগেটিভ এসছে, যেটা আমাদের বলে দেওয়া আছে, সো নেগেটিভ এসছে, তার মানে এই যে সামটা এটা অনেক বেশি হয়েছে এই সামের চেয়ে। এবার এটা কখন বেশি হয়, যখন মোস্ট অফ দ্য ইউআই ভিআই সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে বিলং করে, তবে এই সামটা বেশি হয়। ওকে, so now if summation of UIVI is negative, so most of the values আমরা কিন্তু সবই ইউআই ভিআই এর রেসপেক্টে বলছি, তাহলে মোস্ট অফ দ্য ভ্যালুস তখন লাই করবে সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে। সো লাই ইন সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টস। ওকে, পুরোটা আমি লিখছি না, জাস্ট সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। সো তাহলে তখন ছবিটা কিরকম দেখতে হবে, যদি মোস্ট অফ দ্য ভ্যালুজ সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে লাই করে, তাহলে ভালো করে খেয়াল করে দেখ যে এটা বেসিক্যালি হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে ফোর্থ, তাহলে মোস্ট অফ দ্য ভ্যালু সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে। আরো বেটার হয় যদি আমরা আরো একটু এক্সপ্যান্ড করে দিই। সো মোস্ট অফ দ্য ভ্যালু সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে, তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ অর স্ট্রংলি নেগেটিভ কোরিলেশন। সো দ্যাট ইজ, কারণ এখানে দেখতেই পাচ্ছি আমরা যে এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু কমছে, তার মানে ডাউনওয়ার্ড একটা ডিরেকশন রয়েছে আমার কার্ভে। সো দ্যাট ইজ স্ট্রং নেগেটিভ কোরিলেশন। ওকে, আচ্ছা, আর একটা কেস হতে পারে, সেটা হচ্ছে যে সামেশন অফ ইউআই ভিআই, এটা ফার্স্ট কেস ছিল কি খুব পজিটিভ ভ্যালু নিচ্ছে অ্যান্ড সামেশন অফ ইউআই ভিআই নেগেটিভ ভ্যালু নিচ্ছে, এই দুটো কেস। নেক্সট হচ্ছে সামেশন অফ ইউআই ভিআই সেটা ক্লোজ টু জিরো হতে পারে, নাও ওকে। আচ্ছা, এবার এটা ক্লোজ টু জিরো কখন হবে, যেমন ধর এবার এখানে আমরা কি কিছু পজিটিভ জিনিসকে সাম করছি, এখানে কিছু নেগেটিভ জিনিসকে সাম করছি, বাট দুটো সাম করে আলটিমেটলি আমার যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা ক্লোজ টু জিরো বা জিরোর কাছাকাছি, বা এক্সাক্ট জিরো না বলে আমরা ক্লোজ টু জিরো বলছি। তো যদি এরকম হয় তার মানে এখানে পজিটিভ ভ্যালুগুলোকে সাম করে আমার যে ভ্যালুটা এসছে, নেগেটিভ ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি সেই সেম ভ্যালুটাকে দিচ্ছে, অ্যান্ড সেই জন্যই আমার দুটো সাম করলে জিরোর কাছাকাছি আসছে। কারণ নেগেটিভ ভ্যালুজ মানে কি, এখানে কিছু মাইনাস দিয়ে কোয়ান্টিটি থাকবে, তাহলে সামথিং পজিটিভ মাইনাস সাম কোয়ান্টিটি যেটা ক্লোজ টু জিরো হচ্ছে, তার মানে এই দুটো ভ্যালু অনেকটা ইকুয়াল। তাহলে এই দুটো ভ্যালু যদি অনেকটা ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে যতগুলো নাম্বার অফ ভ্যালুজ আছে অ্যাপ্রক্সিমেটলি সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টেও সেই সেম নাম্বার অফ ভ্যালুজ আছে। ওকে, তাহলে ছবিটা কিরকম দেখতে হবে, আচ্ছা এটা জাস্ট একটা দাগ, ওকে, এটা কিছু নয়। এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে ইউ এন ভি। ওকে,
এবার আমরা বলছি ফার্স্ট কোয়াড্রেন্টে যতগুলো নাম্বার অফ ভ্যালুজ আছে, ফার্স্ট অ্যান্ড থার্ডে, সেকেন্ড অ্যান্ড ফোর্থে সেম নাম্বার অফ ভ্যালুজ আছে, তাহলে অনেকটা এরকম টাইপের বলতে পারে। তাহলে এখানে খেয়াল করলে দেখা যাবে যে প্রত্যেকটা কোয়াড্রেন্টে বা ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে যতগুলো নাম্বার অফ ভ্যালুজ আছে, সেকেন্ড অ্যান্ড ফোর্থেও সেম নাম্বার অফ ভ্যালুজ আছে। তো যদি এরকম থাকে, দেন সামেশন অফ ইউআই যদি ক্লোজ টু বা সামেশন অফ ইউআই ভিআই যদি ক্লোজ টু 0 হয়, দেন এই ধরনের কোয়ান্টিটিকে আমরা বলেছিলাম যে জিরো কোরিলেশন। ওকে, সো দেন so that is no correlation between x and y। তাহলে এবার ভালো করে খেয়াল কর, সামেশন অফ ইউআই ভিআই সেটা যদি পজিটিভ হয়, দেন আমরা স্ট্রংলি পজিটিভ কোরিলেশনের দিকে যাচ্ছি। ওকে, যত পজিটিভ থেকে আস্তে আস্তে সরতে থাকবে, তত তার স্ট্রংলি ভাবটা সেটা কমতে থাকবে। ওকে, সামেশন অফ ইউআই ভিআই যদি নেগেটিভ হয়, দেন স্ট্রংলি নেগেটিভ কোরিলেশনের দিকে যাচ্ছি। সামেশন অফ ইউআই ভিআই যদি 0 হয়, দেন আমরা নো কোরিলেশন আর জিরো কোরিলেশনের দিকে যাচ্ছি। তার মানে সামেশন অফ ইউআই ভিআই একটা কোরিলেশনের ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। তো সেজন্য সামেশন অফ ইউআই ভিআই কে অ্যাজ এ মেজার অফ কোরিলেশন হিসেবে আমরা নিতে পারি। ওকে, নাও so we can take summation of ui vi as a measure of correlation. Okay, now এটা যদি মেজার অফ কোরিলেশন হয়, সামেশন অফ ইউআই ভিআই টা আমরা কি পেয়েছিলাম বেসিক্যালি, দ্যাট ইজ সো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার, এটা আমরা পেয়েছিলাম, কারণ ইউআই ছিল এটা অ্যান্ড ভিআই বেসিক্যালি ছিল এই কোয়ান্টিটিটা। ওকে, এবার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এটাকে তো আমরা ডাইরেক্ট মেজার অফ কোরিলেশন হিসেবে ইউজ করতেই পারতাম, তাহলে আমাদের ওই কোভেরিয়েন্স, কারণ এটা তো বেসিক্যালি কি, এটার সামনে একটা 1/n লাগিয়ে দিলেই এটা কোভেরিয়েন্স হয়ে যাচ্ছিল। তাহলে এটাকে ইউজ না করে আমরা তলায় ওই ভ্যারিয়েন্স, রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স, রুট ওভার ভ্যারিয়েন্স অফ ওয়াই, ওগুলো দিয়ে কেন ডিভাইড করছি? তার কারণটা হচ্ছে যে যদি আমরা এটার ইউনিটের দিকে তাকাই, লেটস সে এটা সেন্টিমিটারে আর এটা যদি কেজিতে থাকে, তাহলে সেন্টিমিটার ইন্টু কেজি, তার মানে ইউনিটের উপর ডিপেন্ড করে যাবে। তার মানে একটা মেজার যেটা আমরা নিচ্ছি সেটা ইউনিটের উপর ডিপেন্ড করে যাচ্ছে। তাহলে ইউনিটের উপর যদি ডিপেন্ড করে যায়, তাহলে আমি যখনই ইউনিট চেঞ্জ করব তখনই মেজারের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে একটা মেজার তৈরি করতে হবে যেটা ইউনিট লেস হবে। আর ইউনিট লেস মেজার বেসিক্যালি কি হয়, ডেটা কম্পারিজনের ক্ষেত্রেও কাজে লাগে, যে আমার কাছে একটা ডেটা আছে আর অন্য আরেকজনের কাছে অন্য একটা ডেটা আছে, অ্যান্ড দুটোর মধ্যে যদি আমাকে কম্পেয়ার করতে হয়, আমরা সেটা ইউনিট লেস মেজার দিয়ে কম্পেয়ার করতে পারি, অ্যান্ড সেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তাহলে এটাকে ইউনিট লেস তৈরি করার জন্য আমরা ওই ফর্মটাতে যাচ্ছি। তো সেটা কিভাবে? Now to make it সো সামেশন অফ ইউআই ভিআই যেটা, সেটা কিন্তু আমার মেজার অফ কোরিলেশন হিসেবে কাজ করতে পারতো, বাট যেহেতু সেটা ইউনিটের উপর ডিপেন্ড করছে, সেটাকে ইউনিট লেস করার জন্য আমরা কি করছি, সামেশন অফ ইউআই স্কোয়ার তার রুট অ্যান্ড সামেশন অফ ভিআই স্কোয়ার তার রুট। তাহলে সামেশন অফ ইউআই স্কোয়ার করলে সেটা কি হয়ে যাবে, সাপোজ এটা যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, সেজন্য তার রুট দিয়ে আমরা সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করছি। অ্যান্ড এটা সামেশন অফ কেজি স্কোয়ার হয়ে যাবে, তো সেটাকে রুট দিয়ে আমরা কেজিতে কনভার্ট করছি। তাহলে এবার যে মেজারটা পাবো, দ্যাট মাস্ট বি ইউনিট লেস মেজার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার মেন কোরিলেশন কোএফিশিয়েন্ট হিসেবে কাজ করছে।
so which is independent of unit. Okay. So hence r of xy equal to হবে এই কোয়ান্টিটিটা সামেশন অফ uy vi by root over, কেউ যদি এটা মনে রাখিস তাহলেও হবে, অত 1/n10 দিয়ে মনে রাখার দরকারও পড়বে না। সো সামেশন অফ uy vi সেটা হচ্ছে xi minus x bar into yi minus y bar by root over of summation of uy square, basically summation of xi minus x bar তার হোল স্কোয়ার ওকে। এবার আমাদের যেটা 1/n দিয়ে লেখা থাকে সেটা কিছুই না, এখানে একটা 1/n থাকে, একটা 1/n থাকে, তাহলে রুট ওভার 1/n মাল্টিপ্লাই করলাম। এবার রুট ওভার 1/n রুট ওভার 1/n কি হয়, 1/n হয়, সেটা ওপরে মাল্টিপ্লাই করে দিলেই কোভারিয়েন্সের পোর্শনটা চলে আসবে। তো কেউ কেউ চাইলে এই ফর্মটাই কিন্তু মনে রাখতে পারিস, কোভারিয়েন্সের যে ফর্মটা সেটা না মনে রাখলেও হবে। দিস ইজ প্রোডাক্ট moment correlation coefficient. So then next আসছি properties of covariance. ফার্স্ট অফ অল কোভারিয়েন্সের ফর্মুলা যেটা আমরা লিখেছিলাম, সো ইট ইজ ইকুয়াল টু 1/n সামেশন ওভার xi yi মাইনাস x বার y বার, তাহলে 1/n সামেশন যেটা সেটা একসাথে থাকবে, অ্যান্ড x বার y বার যেটা সেই পার্টটা পুরোপুরি আলাদা থাকছে। ওকে, সো এটা আর এটার ইন জেনারেল ফর্ম যেটা ছিল সেটা হচ্ছে 1/n xi মাইনাস x বার ইন্টু yi মাইনাস y বার, সো এটা ছিল। সো এবার আমরা প্রপার্টিসে আসি। ফার্স্ট নাম্বার 1 প্রপার্টি, সো কোভেরিয়েন্স বিটুইন x and x, দ্যাট মিনস ইফ y ইকুয়াল টু x, তার মানে দুটো ভ্যারিয়েবলই যদি সেম হয়ে যায়, তার মানে x and x এদের দুজনের মধ্যে কোভেরিয়েন্স। এবার কো কথাটা কখন আসে, যখন দুটো ডিফারেন্ট ভ্যারিয়েবল থাকে, বাট দুটো ভ্যারিয়েবলই যদি সেম হয়ে যায় তখন আর কো কথাটা থাকবে না, সেটা অটোমেটিক্যালি ভ্যারিয়েন্সে কনভার্ট হয়ে যাবে। সেটা আমরা ফর্মুলা ওয়াইজও দেখতে পাবো। সো ইফ xi ইকুয়াল টু yi, তাহলে এই ফর্মুলাটা আলটিমেটলি হবে 1/n সামেশন অফ xi মাইনাস x বার ইন্টু yi মাইনাস y বার, যেটা সেটাও হয়ে যাবে xi মাইনাস x বার, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এটা স্কোয়ার, তাহলে সেটা আলটিমেটলি হচ্ছে variance of x. So covariance between x and x must be equal to variance of x. Similarly, covariance between y and y সেটা হয়ে যাবে variance of y. Next, number 2, covariance between x and a, where a basically a constant quantity or a basically a real number. Okay. So then 1/n summation over xi minus x bar into a minus a সো এ বেসিক্যালি একটা রিয়েল নাম্বার। তাহলে এখানে খেয়াল করে দেখ যে এটা a মাইনাস a কেন হচ্ছে, কারণ আমাদের y এর পজিশনে y যেটা সেটা বেসিক্যালি বা yi যেটা সেটা হয়ে যাচ্ছে a, বাট a ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সো a বিলংস টু রিয়েল নাম্বার অ্যান্ড a কনস্ট্যান্ট। ওকে, সো কনস্ট্যান্ট যদি হয়ে যায় a, তার মিন মানে yi যদি a হয় তাহলে তার মিন যেটা কনস্ট্যান্ট কোয়ান্টিটির মিন বেসিক্যালি সেটাই হয়, তাহলে a মাইনাস a সেটা কি 0 দেবে, তাহলে টোটাল কোয়ান্টিটিটা 0 হয়ে যাবে। So that means the covariance between any variable and constant সেটা exactly 0 হয়। Number 3, so covariance between let's say x plus y comma z
যদি আমরা ফর্মুলা ওয়াইজ আসি তাহলে এক্স আই গুলো বেসিক্যালি হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই অ্যান্ড ওয়াই আই যেটা সেটা হয়ে যাচ্ছে জেড। তাহলে ফর্মুলা ওয়াইজ এটা সো এক্স আই গুলো বেসিক্যালি হয়ে যাচ্ছে এক্স আই প্লাস ওয়াই আই, তাহলে তার মিন করেসপন্ডিং মিন যেটা সেটাও হয়ে যাবে মাইনাস এক্স বার ওয়াই বার বা এক্স বার প্লাস ওয়াই বার। তাহলে মাইনাসটাকে রাখলে কি হবে মাইনাস এক্স বার মাইনাস ওয়াই বার অ্যান্ড জেড আই যেটা সেটা হচ্ছে জেড আই মাইনাস জেড বার। এবার জাস্ট সিম্পলিফাই করবো আমরা। Now note 1 by n summation of, আচ্ছা 1 by n বাদই দিলাম, 1 by n বাদ দিয়ে summation of xi minus x bar সেটা কি হয় summation of xi minus n x bar and which is equal to 0। কেন? কারণ summation of xi যেটা সেটাই equal to n x bar হয় as 1 by n summation of xi equal to x bar, so summation of xi কে আমরা লিখতে পারি n x bar। তাহলে এই কোয়ান্টিটিটা 0 হয়। আবার আর লেখার দরকার নেই, সো এই কোয়ান্টিটিটা 0 হয়, তো সেটা আমরা এখানে ইউজ করব। আচ্ছা ফার্স্ট অফ অল এটার সাথে প্রোডাক্ট করছি, এটার সাথে ওটার প্রোডাক্ট করলে হবে 1 বাই n সামেশন অফ xi মাইনাস এক্স বার, সো xi মাইনাস এক্স বারটাকে নিলাম, দেন zi মাইনাস জেড বার তার সাথে প্রোডাক্ট করলাম, প্লাস সামেশনটাকে কেউ চাইলে বাইরেও রাখতে পারিস, প্লাস yi minus y bar into zi minus z bar। সো এটা অ্যান্ড আর কি পড়ে থাকছে, আর পড়ে থাকছে কিছু প্রোডাক্ট টার্ম। সো এখানে যদি আমরা দেখি, সো xi minus x bar into zi minus z, xi minus x bar কে নিলাম, সো xi এর সাথে x bar কে অ্যান্ড y এর সাথে y bar কে নিলাম অ্যান্ড দুটোকে জাস্ট মাল্টিপ্লাই করলাম। এবার এখানে দেখ এই পার্টটা সেটা কি দেবে 1 বাই n সামেশন অফ xi minus x bar into yi minus y bar, সো যেটা বেসিক্যালি কোভেরিয়েন্স বিটুইন x অ্যান্ড z যদি আমরা ফর্মুলা ওয়াইজ আসি, প্লাস 1 বাই n সামেশন yi minus y bar into zi minus z bar যেটা দেবে কোভেরিয়েন্স বিটুইন y অ্যান্ড z। তাহলে ইজিলি আমরা দেখতে পাচ্ছি দ্য কোভেরিয়েন্স বিটুইন x প্লাস y অ্যান্ড z সেটা বেসিক্যালি হবে কোভেরিয়েন্স বিটুইন x অ্যান্ড z প্লাস কোভেরিয়েন্স বিটুইন y অ্যান্ড z। তো একটা জেনারেল ফর্মুলা লিখে দেওয়া যাক এক্স ওয়াই, সেটা হবে, এটা বেসিক্যালি শো করতে হবে, কেউ চাইলে শো করাতে পারিস আর ডাইরেক্ট বুঝতেও পারছিস, কারণ এটা খুব সিম্পল একটা ব্যাপার। এ এখানে বেসিক্যালি এক্স এর কোএফিসিয়েন্ট এ আছে, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট সি আছে, বাট যখন আমরা এক্স অ্যান্ড এক্স এর মধ্যে কোভেরিয়েন্স করবো সেটা অটোমেটিক্যালি ভ্যারিয়েন্স অফ এক্স দেবে। তো সেভাবেই বেসিক্যালি কনস্ট্রাক্টেড হচ্ছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে, কারো কোনো কোশ্চেন বা কিছু থাকলে আমাকে ডিসকর্ডে জিজ্ঞেস করতে পারিস।